প্রিয় ছাত্রছাত্রী, সুয়েজ খালে হাউস শিকারে আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে লেখক পরিচিতি প্রবন্ধের বিষয়বস্তু আলোচনা করেছি। এখন সেখানে কিছু প্রবন্ধের ফার্স্ট চ্যাপ্টারটা পড়েছিলাম, এবারে প্রবন্ধের বাকি অংশগুলো আমি পড়ছি। এটি বড় প্রাকৃতিক বন্দর, প্রায় 3 দিকে বালির ঢিবি আর পাহাড়। যে সুয়েজ বন্দর তার বর্ণনা করা হচ্ছে, এটি সুন্দর একটি প্রাকৃতিক বন্দর। হ্যাঁ, 3 দিকে বালির ঢিবি, একদিকে পাহাড়, জলও খুব গভীর জল। জলে অসংখ্য মাছ আর হাঙর ভেসে ভেসে বেড়াচ্ছে। এই বন্দরে আর অস্ট্রেলিয়ার সিডনি বন্দরে যত হাঙর, এমন আর দুনিয়া কোথাও নেই। এই সুয়েজ বন্দরে যে হাঙর এবং অস্ট্রেলিয়ার সিডনি বন্দরেও প্রচুর হাঙর দেখা যায়। এইরকম হাঙর পৃথিবীর আর কোনো বন্দরে দেখা যায় না। বাগে পেলেই মানুষকে খেয়েছে, বাগে পেলেই সে মানুষকে খেয়ে নেয়। জলে নাবিকে সাপ আর হাঙর ওপরে মানুষের জাতশত্রু। হ্যাঁ, সাপ এবং হাঙরের উপরে মানুষের জাতশত্রু। বাগে পেলেই সাপ এবং হাঙর মানুষকে আক্রমণ করে। মানুষও বাগে পেলে ওদের ছাড়ে না, আর মানুষও বাগে পেলে সাপকেও ছাড়ে না, হাঙরকেও ছাড়ে না, মানুষ মেরে ফেলে। সকালবেলা খাবার দাবারের আগেই শোনা গেল যে জাহাজের পেছনে বড় বড় হাঙর ভেসে বেড়াচ্ছে। সকালবেলা খাবার দাবার, যে টিফিন খাওয়ালো, খাবার দাবার পরে শোনা গেল যে জাহাজের পেছনে বড় বড় হাঙর ভেসে বেড়াচ্ছে। জলজন্ত হাঙর পূর্বে আর কখনো দেখা যায়নি। গতবারে আসার সময় সুয়েজ যে জাহাজ অল্পক্ষণই ছিল, তাও আবার শহরের গায়ে। হ্যাঁ, গতবারে লেখক এই সুয়েজ বন্দর দিয়ে গিয়েছিলেন, কিন্তু জাহাজ এখানে বেশিক্ষণ ছিল না, তাই এত বড় বড় হাঙর, জলজান্ত হাঙর কখনো দেখেনি। হাঙরের খবর শুনে আমরা তাড়াতাড়ি উপস্থিত। হাঙরের খবর শুনে সবাই তাড়াতাড়ি বাইরের দিকে মুখ করে দেখতে পাচ্ছেন যে হাঙর। সেকেন্ড ক্লাসটি জাহাজের পাছার উপর, সেই ছাদ হতে বারান্দা ধরে কাতারে কাতারে স্ত্রী, পুরুষ, ছেলে, মেয়ে ঝুঁকে হাঙর দেখছে। জাহাজের ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস মানে জাহাজের জল থেকে একটু উপরে, সেখানে জানলা দিয়ে কাতারে কাতারে সব মানুষ হাঙর দেখছে। আমরা যখন হাজির হলাম তখন হাঙর মিয়া একটু সরে গেছেন। হাঙর মিয়া একটু সরে গেছেন। মনটা বড়ই ক্ষুণ্ণ হলো। লেখক যখন জাহাজে থেকে বাইরে এসে হাঙর দেখতে এলেন, তখন দেখলেন হাঙর একটু সরে গেছে, এবং তখন লেখকের মন পূর্ণ হলো। মিয়া বলতে মহাশয়, এখানে মিয়া সাধারণত মুসলমানীয় ভাষা। কোন বিশেষ সম্মানীয় ব্যক্তিকে মিয়া বলে সম্বোধন করা হয়। এখানে হাঙরকেও মিয়া বলে সম্বোধন করা হচ্ছে। কিন্তু দেখি যে জলে গাঁ ধারার মতো এক প্রকার মাছ ঝাঁকে ঝাঁকে বেড়াচ্ছে। জলে বিভিন্ন ধরনের মাছ ঝাঁকে ঝাঁকে বেড়াচ্ছে। গাঁ ধারার মতো বলতে এখানে সাধারণত নদী, খাল, পুকুরের মোহনা ধরে যেসব মাছ ঝাঁকে ঝাঁকে বেড়ায়, সেই রকমই বেড়াচ্ছে। আর একরকম খুব ছোট মাছ জলে ঠিক ঠিক করছে। ছোট ছোট মাছ জলে ঠিক ঠিক করে বেড়াচ্ছে। মাঝে মাঝে একটা বড় মাছ, অনেকটা ইলিশ মাছের চেহারা, তীরের মতো এদিকে ওদিকে করে দৌড়াচ্ছে। মাঝে মাঝে একটা বড় মাছ, এগুলো ইলিশ মাছের মতো চেহারা, তারা এদিক ওদিক করে দৌড়াচ্ছে। মনে হলো বুঝি উনি হাঙরের বাচ্চা। বড় মাছটা এদিক ওদিকে বেড়াচ্ছে, ইলিশ মাছের মতো এদিক ওদিক করে। লেখকের মনে হয়েছিল যে উনি হয়তো হাঙরের বাচ্চা হবে। কিন্তু জিজ্ঞাসা করে জানলাম তা নয়, ওর নাম বনিটো। জিজ্ঞাসা করে জানা গেল যে ওর নাম হচ্ছে বনিটো নামে এক ধরনের মাছ। পূর্বে ওর বিষয় পড়া গেছে বটে,
এবং মালদ্বীপ হতে উনি শুটকি রূপে আমদানি হতো। হুড়ি চড়ে তাও পড়া ছিল। ওর মাংস লাল, বড় সুস্বাদু, তাও শোনা আছে, মানে বনিটার মাংস লাল এবং সুস্বাদু, সেও শোনা আছে। ও মালদ্বীপ থেকে যে শুটকি রূপে আমদানি হতো, শুটকি রূপে মানে শুকনোর অবস্থায়, তাও শোনা যাচ্ছে। এখন ওর তেজ আর বেগ দেখে খুশি হয়ে গেল। হ্যাঁ, প্রচন্ড তেজে প্রচন্ড বেগে চলেছে। এত বড় মাছটা তীরের মতো জলের ভিতরে ছুটছে, আর সে সমুদ্রের কাঁচের মতো জল। তার প্রত্যেক অঙ্গ ভঙ্গি দেখা যাচ্ছে। হ্যাঁ, তীরের মতো ছুটছে এবং তার কাঁচের মতো পরিষ্কার জলে তার অঙ্গভঙ্গি দেখা যাচ্ছে। 20 মিনিট 8 ঘন্টা তাক এই প্রকার বনিটো ছোটছুটি আর ছোট মাছের কিলেবিলিত দেখা যাচ্ছে। প্রায় 20 মিনিটের মধ্যেই বনিটো ছুটছুটি করছে, সেই সঙ্গে তার চারপাশে ছোট ছোট মাছ কিলবিল করছে, সেও দেখা যাচ্ছে। 8 ঘন্টা 3 কোয়ার্টার কমে, হ্যাঁ, তিতি বিরক্ত হয়ে আসছি। 8 ঘন্টা 3 কোয়ার্টার মানে 45 মিনিট এইরকম দেখে তিতি বিরক্ত হয়ে আসছি। এমন সময় একজন বললেন, ওই 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 10-12 জনে বলে উঠলো, ওই আসছে ওই আসছে, মানে আমার দেখতে গিয়ে বনিটো ছোটাছুটি দেখে, হ্যাঁ, লেখকের তিতি বিরক্ত লাগছে এবং অনেকে বলে উঠলো, ওই 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 বনিটো আসছে। এই ওই বনিটো না, ওই 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 বলে হাওর আসতে বলে দেয়। হ্যাঁ, দূরে দেখি একটা প্রকাণ্ড কালো বস্তু ভেসে আসছে। 5-7 ইঞ্চি জলের নিচে কমে বস্তুটা এগিয়ে আসতে লাগলো। প্রকাণ্ড থ্যাপড়া মাথা দেখা দিল। সেই গদাই লস্করি চাল মানে ধীর গতিতে আসছে। বনিটো শোঁ তাতে নাই, বনিটোর মতো এদিক ওদিক দ্রুত ছোটাছুটি নেই। তবে একেবারে ঘাড় ফেরালেই একটা মস্ত চক্কর হলো। একবার ঘাড় ফেরালো, সঙ্গে সঙ্গে যেন একটা প্রচন্ড জল বেগে ঘুরে গেল এবং যেন একটা মস্ত বেগে চক্কর দিলে এইরকম মনে হলো। বিভীষণ মাছ, মানে ভয়ঙ্কর একটা মাছ গম্ভীর চালে চলে আসছে। আর আগে আগে একটা ছোট মাছ গম্ভীর চালে, মানে গম্ভীর বেগে আস্তে আস্তে আসছে, এবং আর তার আগে পিছনে 2-1টা মাছও আসছে। আর কতগুলো ছোট মাছ তার পিঠে গায়ে পেটে খেলে বেড়াচ্ছে, এবং কতগুলো ছোট মাছ তার পিঠে গায়ে খেলে বেড়াচ্ছে। কোনোটা বা জেঁকে তার ঘাড়ে চড়ে বসেছে, কোনোটা বা জেঁকে তার ঘাড়ে চড়ে বসেছে। ইনি সসাঙ্গপাঙ্গ হাওর। হ্যাঁ, এবং এই তার হাওর আসছে, এবং হাওরের সঙ্গে যে ছোট ছোট মাছগুলো লেখক বলেছে তার যেন সঙ্গী, বা সাঙ্গপাঙ্গ বলতে এখানে যেন মনে হয় যে হাওরের সঙ্গী, হ্যাঁ, সঙ্গীদের সঙ্গে করে নিয়ে, বা সাঙ্গপাঙ্গ বলতে তার অঙ্গ উপঙ্গ, মানে অ্যাকচুয়ালি অঙ্গ উপঙ্গ বলতেই মাছ এবং ছোট ছোট এদেরকে যেন, হ্যাঁ, তার সঙ্গী বা তার অঙ্গ উপঙ্গ মনে হচ্ছে, বা তাদের সঙ্গে করে তিনি আসছে। যে মাছগুলি হাঙরের আগে পাশে আছে, হ্যাঁ, আগে যাচ্ছে, তাদের নাম আরকাটি মাছ, পাইলট ফিশ। যে মাছগুলি হাঙরের আগে যাচ্ছে তাদের নাম আরকাটি মাছ, পাইলট ফিশ। তারা হাঙরকে শিকার দেখিয়ে দেয়, আর বোধ হয়, হ্যাঁ, প্রসাদ আসাদটা পায়। এবং যে মাছগুলো আগে যাচ্ছে তাহলে আরকাটি বা পাইলট ফিশ, তারা হাঙরকে আগে আগে গিয়ে শিকার দেখিয়ে দেয়, এবং তার শিকারের কিছু কিছু, হ্যাঁ, অংশ হাঙর খেয়ে বাকি অংশগুলো এদের যেন দেয়। কিন্তু হাঙর যে মুখ বেদান দেখলে তারা বেশি সফল হয়, তা বোধ হয় নয়। হ্যাঁ, কিন্তু হাঙরের মুখে বিরক্তি ভাব বা, হ্যাঁ, বিরক্তিযুক্ত কিছু ভাব দেখলে তাদের, হ্যাঁ, তারা বোধহয় বেশি সফল হয় না। কারণ যে মাছগুলো আশেপাশে ঘুরছে, পিঠে চড়ে বেড়াচ্ছে, তারা হাঙর চোষক। তাদের বুকের কাছে প্রায় 4 ইঞ্চি লম্বা ও 2 ইঞ্চি চওড়া চ্যাপ্টা গোলপানা একটা স্থান আছে। আর মাঝে, যেমন ইংরেজিতে অনেক রবারের জুতোর মতো তলায় লম্বা লম্বা জুলি কাটা, হ্যাঁ, কিরকিরে থাকে, তেমনি, হ্যাঁ, জুলি কাটা, হ্যাঁ, জুতোর নিচে যেমন হচ্ছে ছোট 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 দাগ থাকে, সেরকম দাগ কাটার মতো এই হাঙরের গায়ে সব মাছগুলো, চোষক মাছগুলো আটকে রয়েছে। সেই জায়গাটা এই মাছ হাঙরের গায়ে দিয়ে, হ্যাঁ, চিপসে ধরে, মানে চেপে ধরে থাকে। তাই হাঙরের গায়ে, হ্যাঁ, পিঠে চড়ে চলছে দেখায়। এরা নাকি হাঙরের গায়ে পোকামাকড়
খেয়ে বাঁচে। হাঙরের গায়ে যেসব পোকামাকড় আসে সেই পোকামাকড় খেয়ে এরা বাঁচে। এই দুই প্রকার মাছ পরিপিষ্ট না হয়ে হাঙর চলে না। আর এদের নিজের সহায় পরিষদ জ্ঞানে কিছুইও বলেও না। এই দুই প্রকার মাছ হাঙরের পরিপিষ্ট থাকে এবং হাঙরকে যেন এদের নিজের সহায় বা নিজের যেন মানে সহকারী বা হিসাবে মনে করে এবং এদেরকে কিছুই বলে না। এই মাছ একটা ছোট হাত সুতোয় ধরা পড়লো। এই ছোট মাছ যেগুলো হাঙরের গায়ে লেগে আছে তার একটা মাছ হাত সুতোয় ধরা পড়লো। তার বুকে জুতোর তলায় একটু চেপে দিয়ে বা তুলতেই সেটা পায়ের সঙ্গে চিপসে উঠতে লাগলো। জুতো দিয়ে একটু চেপে দিতে জুতোর খাঁচেই এই মাছটা চেপে লেগে গেল। এইরকম করে সে হাঙরের গায়েও লেগে থাকে। সেকেন্ড ক্লাসের লোকগুলো বড়ই উৎসাহ। তাদের মধ্যে একজন ফৌজ লোক, তার উৎসাহের সীমা নাই। সেকেন্ড ক্লাসের লোকগুলো উৎসাহ, কখন হাঙর আসবে, কিভাবে হাঙর ধরা হবে, এই নিয়ে নানান উৎসাহ। তাদের মধ্যে সেকেন্ড ক্লাসে একজন লোক রয়েছে, তার কোনো উৎসাহে সীমা নাই, অসাধারণ উৎসাহী। কোথাও থেকে জাহাজ খুঁজে একটা ভীষণ বঁড়শি জোগাড় করে সে কুয়োর ঘুটি তোলা ঠাকুর দাদা, কোথা থেকে একটা বড় বঁড়শি জোগাড় করা হয়েছে এবং সেটা কুয়ো জলতলা ঠাকুর দাদা বলতে কি, যে কুয়োতে যেমন কপি কলে জল তোলা হয়, একটা এরকম মাকানো আঁকড়া থাকে এবং তার গায়ে পাল্টি টাল্টি লাগিয়ে দেওয়া হয়। তার এক পাশে হচ্ছে কাঁচি মারা থাকে, সেই আঁকড়ার মতো মোটা হচ্ছে বঁশি। তাতে সে খেনেক মাংস আচ্ছা দড়িয়ে দিয়ে জোর করে জড়িয়ে বাঁধলেন। সেখানে মানে প্রায় 1 কিলোর মতো মাংস ওই আঁকড়ার গায়ে, মোটা আঁকড়ার গায়ে বাঁধলাম। তাতে এক মোটা কাছি বাঁধা হলো। 4 হাত বাদ দিয়ে একখানা মস্ত কাঠ ফাতনার জন্য লাগানো হলো। 4 হাত বাদ দিয়ে একটা মস্ত কাঠ ফাতনার মতো লাগানো হলো। তারপর ফাতনা শুদ্ধ বঁড়শি চুপ করে জলে ফেলে দেওয়া হলো। জাহাজের নিচে একখানা পুলিশের নৌকা আমরা আসা পর্যন্ত চৌকি দিচ্ছিল। জাহাজের নিচে একখানা পুলিশের নৌকা আমাদের আসার আগে পর্যন্ত পাহারা দিচ্ছিল। পাছে হাঙরের সঙ্গে আমাদের কোনো ছোঁয়াছুঁই, এই পাছে ডাঙার সঙ্গে আমাদের কোনো রকম ছোঁয়াছুঁই হয়, কেননা প্লেগের ভয় আছে এবং এইসব জাহাজের যাত্রীরা যাতে ডাঙার সঙ্গে যাতে ছুঁয়ে না ফেলে, বন্দরের কোনো জিনিস ছুঁইতে না পারে, সেই জন্য এইরকম হচ্ছিল। এতক্ষণে তারা এই জন্য তারা পাহারা দিচ্ছিল। এতক্ষণে তারা বড় বন্ধু হয়ে উঠলো। হাঁকাহাঁকি চোটে আরব মিয়া চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালেন। এতক্ষণে যারা পাহারা দিচ্ছিল তারা যাত্রীদের সঙ্গে মিশে গেল এবং আরবের একজন মহাশয় ব্যক্তি তার হাঁকাহাঁকি চোটে তিনি চোখ মুছতে মুছতে উঠলেন। কি একটা হাঙর উপস্থিত বলে কোমর 8 বার জোগাড় করছে। একটা হঠাৎ হাঙর এসে গেছে মনে করে তিনি তার কাপড় চোপড় শক্ত করে পরবার চেষ্টা করছে। এমন সময় বুঝতে পারলেন যে এত হাঁকাহাঁকি কেবল তাকে পরিকাষ্ঠ রূপে হাঙর ধরবার ফাতনাটিকে টোপ সহিত কিঞ্চিত দূরে সরিয়ে দেবার অনুরোধের ধ্বনি। বলছে যে হাঙরের যে ওই যে ফাতনাটা সমেত যে বঁড়শিটা ফেলা হয়েছে সেই ফাতনাটা একটু সরিয়ে দেওয়ার জন্য তাকে ডাকাডাকি করা হচ্ছিল। তখন তিনি নিঃশ্বাস ছেড়ে অকর্ণ বিস্তার হাসি হেসে একটা বল্লির ডগা ধরে ঠেলে ঠুলে ফাতনাটি তো দূরে ফেললেন। তারপরে কোনো রকমে একটা করে বা কোনো রকমে একটা লতা পাতা বা যা কিছু ধরে যে কোনো ভাবেই মানে এটাকে ফাতনাটাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। আর আমরা উদ্গ্রীব হয়ে পায়ের ডগায় দাঁড়িয়ে বারান্দায় ঝুঁকে ওই আসে হাঙরের জন্য সচকিত নয়ন অস্মিত অবপন্থাং হয়ে রইলাম। যে হাঙর কখন আসে তার জন্য আমরা চোখের পাতা না ফেলে তাকিয়ে রয়েছি। এবং যার জন্য মানুষ এই প্রকার ধরপড় করে সে চিরকাল যা করে তাই
হতে লাগলো। হ্যাঁ, যেটা মানুষ তার আকাঙ্ক্ষিত বস্তুর জন্য যেমন ছটফট করে, বা তাকে পাওয়ার বা তাকে দেখার জন্য, যেমন হাঙরকে দেখার জন্য বা হাঙর ধরার জন্য আমরাও সেরকম উদ্গ্রীব হয়ে উঠলাম। সখী শ্যাম না এলো, অর্থাৎ এখানে সে লেখক বৈষ্ণব পদাবলীর কথা বলেছে যে কৃষ্ণকে পাওয়ার জন্য রাধা যেমন উদ্গ্রীব হয়ে উঠেছিল, তেমন হাঙরকে ধরার জন্য, হ্যাঁ, বা হাঙর আশা কখন বসিতে কাঁদবে, হ্যাঁ, সে ব্যাপারে, হ্যাঁ, জাহাজের যাত্রীরাও উদ্গ্রীব হয়ে উঠেছিল। কিন্তু সকল দুঃখের একটাই পার আছে, যখন সহসা জাহাজ হতে প্রায় 200 হাত দূরে বৃহৎ, হ্যাঁ, স্থির মশকের আকারে কি একটা ভেসে উঠল। জাহাজ হতে প্রায় 200 হাত দূরে হঠাৎ একটা মানে বিশাল চামড়ার তৈরি, হ্যাঁ, বড় জলপাত্রের মতো একটা স্থির মশক, মানে চামড়ার তৈরি জলপাত্রের মতো একটা কি যেন, হ্যাঁ, ভেসে উঠলো। সঙ্গে সঙ্গে ওই হাঙর রব উঠলো। সবাই বললো ওই হাঙর উঠেছে, চুপ চুপ ছেলের দল, হাঙর পালাবে, বলি ওহে সাদা টুপি গুলো একবার নাবাও না, হাঙরটা যে, হ্যাঁ, ভড়কে যাবে, মানে সবাই বলছে চেঁচামেচি করো না, হ্যাঁ, চুপচাপ থাকো, হাঙর এক্ষুনি এই শব্দ শুনে পালিয়ে যাবে, ইত্যাদিকার আওয়াজ যখন অন্নপ্রহরে প্রবেশ করছে, হ্যাঁ, তাবৎ সেই হাঙরের লবণ সমুদ্র জন্মা, হ্যাঁ, বঁড়শি সংলগ্না, হ্যাঁ, শোরের মাংসের, হ্যাঁ, তালটি উদারাগ্নিতে ভস্মাবশেষ করার জন্য, হ্যাঁ, পাল ভরে নৌকার মতো শোঁ শোঁ করে সামনে এসে পড়লেন, এবং যে মসজিদে যে শোরের মাংস দেওয়া হয়েছে সেটা মাওর হ্যাঁ, তার খেয়ে নেবে এবং সেটাকে হজম করে নেবে, তার জন্য শোঁ শোঁ করে মাওর সামনের দিকে এগিয়ে আসছে। সেই আর 5 হাত, এইবারে হাঙরের মুখে টোপ ঠেকেছে, আর 5 হাত পরে হাঙরের মুখে টোপ ঠেকলো। সেই ভীমপুচ্ছ একটু হেলানো, ভীমপুচ্ছ মানে বড় লেজ একটু হেলালো, সোজা গতি চক্রাকারে পরিণত হলো এবং সোজা গতি একটু বাঁকলো। যা হাঙর চলে গেল যে হে হে, হ্যাঁ, আর পুচ্ছে একটু বাঁকানো, আর সেই প্রকাণ্ড শরীর ঘুরে, হ্যাঁ, বড় বর্ষি মুখ দাঁড়ালো, হ্যাঁ, আবার সেই প্রকাণ্ড শরীর করে মসজিদ দিকে দাঁড়ালো, আবার শোঁ করে আসছে, ওই হাঁ করে মসজিদ ধরে ধরে, হ্যাঁ, আবার সেই পাপ লেজ নড়লো, হ্যাঁ, হাঙর, আর হাঙর শরীর ঘুরিয়ে, হ্যাঁ, দূরে চললো, আবার এই চক্র ঘিরে আসছে, আবার হাঁ করে ওই টোপটা মুখে দিয়েছে, এইবার এই মানে হাঙরছে মাংসটা ধরবা ধরে টোপ গিলবে, সেই তার পূর্ব মুহূর্ত লেখক বর্ণনা করছে। ওই চিতিয়ে পড়লো, হয়েছে টোপ, খেয়েছে, টান টান 40-50 জনে টান, প্রাণপণে টান, কি জোর মাছের, হ্যাঁ, 40-50 জনে টান তুলছে এবং গায়ে কি জোর, কি ঝটপট, কি হাঁ, টান টান জল থেকে, হ্যাঁ, ওই উঠলো, ওই যে জলে ঘুরছে, আবার চিতুচ্ছে, টান টান, হ্যাঁ, ওই যে উঠছে আবার জলে চিতিয়ে পড়ছে, মানে কি এলিয়ে যাচ্ছে, টোপ খুলে গেল, হাঙর পালালো, তাই তো হে তোমাদের কি তাড়াতাড়ি বাপু, একটু সময় দিলে না টোপ খেতে, হ্যাঁ, হাঙর সবে মুখে দিয়েছে, কিন্তু মুখে মাংসটা নিলেও যখন ওর বঁড়শিটা উঠছে ওর গালের ভিতর না আটকে যাবে ততক্ষণ ওকে ধরা যাবে না, হ্যাঁ, তার বঁড়শিটা আটকাতে দেওয়া হচ্ছে না, হ্যাঁ, সবাই মিলে টানাটানি করছে, সেই কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। তাই তো হে তোমাদের কি তাড়াতাড়ি বাপু, একটু সময় দিলে না টোপ খেতে, এই যে চিতিয়ে, হ্যাঁ, অমনি টান দিতে হয়, আর গত শোচনা নাস্তি, হ্যাঁ, চলে গেলে তখন আর হচ্ছে অনুশোচনা করে, হ্যাঁ, কিছুই হবে না। হাঙর তো বসি ছাড়িয়ে, হ্যাঁ, চোঁচা দৌড়, হাঙর বসি ছেড়ে চলে গেল, আর কাটি মাছকে উপযুক্ত শিক্ষা দিলে কিনা তার খবর, হ্যাঁ, পাইনি। আরকাটি মাছ হাঙরের শিকার সম্পর্কে সংবাদ দেয়, সে ভুল সংবাদ দিয়েছে, তার জন্য আরকাটি মাছকে সে শাস্তি দিল নাকি হাঙর, তা খবর পাওয়া যায়নি। মদ্দা হাঙর তো ছোঁচা, হ্যাঁ, মদ্দা হাঙর তো ছোঁচা, মানে মদ্দা হাঙর হচ্ছে খুব চালাক, খুব পেটুক টাইপের, হ্যাঁ, আবার সেই ছিল বাঘা, আবার সে ছিল বাঘা, বাঘের মতো কালো কালো
ডোরা দাগ কাটা, মানে কালো বাঘের মতো ডোরা ডোরা দাগ কাটা, এই জন্য বাঘা হাঙর বলা হয়েছে। যাই হোক, বাঘা বংশী সন্নিধ্য পরিত্যাগ করার জন্য আড়কাটি রক্তচোষা অন্তর্দ্বন্দ্বে এবং বাঘা যখন চলে গেল, আড়কাটি রক্তচোষা যে আমাদের সঙ্গে যে মাছগুলো ছিল তারাও আস্তে আস্তে চলে গেল। কিন্তু নেহাত হতাশ হবার প্রয়োজন নেই। ওই যে পালোয়ান বাঘার গা ঘেঁষে আর একটা প্রকাণ্ড থ্যাপড়া মুখো চলে আসছে। বাঘা চলে গেল, কিন্তু আর একটা প্রকাণ্ড হাঙর এদিকে এগিয়ে আসছে। আহা, হাঙরের ভাষা নেই, নইলে বাঘা নিশ্চিত তার পেটের খবর তাকে দিয়ে সাবধান করে দিত। হাঙরের যদি ভাষা থাকতো তাহলে বাঘা নিশ্চিত ওই থ্যাপড়াকে বলে দিত যে ওদিকে যাস না, ওদিকে কি বস্তু এসছে, আমি গিলতে গেছিলাম, আমার গালে লেগেছে, দেখো হে সাবধান ওখানে, সাবধান করে নিশ্চিত বলে দিত, দেখো হে সাবধান ওখানে একটা নতুন জানোয়ার এসেছে, বড় সুস্বাদু সুগন্ধ মাংস তার, কিন্তু কি শক্ত হাড়, এতকাল হাঙরগিরি করেছি, কত রকমের জানোয়ার জানতো, মরা আত্মরা উদরস্থ মানে খেয়েছি, উদরস্থ করেছি, কত রকম হাড় গোড় ইট পাথর কাঠ টুকরো পেটে ফুরেছি, কিন্তু এ হাড়ের কাছে আর সব মাখন হে মাখন। কিন্তু হাড়ের কাছে এত শক্ত যে এই হাড় বলতে এখানে বঁশি, মাংসের গন্ধে গিয়েছিল, কিন্তু মাংসের ভিতরে যে বঁশি ছিল, বঁশিটা এত শক্ত যে সে এ করতে পারেনি। এই দেখ না আমার দাঁতের দশা, চোয়ালের দশা কি হয়েছে, মানে বঁশিটা কামড়াতে গিয়ে দাঁত ও চোয়াল খারাপ হয়ে গেছে বলে একবার এই আটটি দেশ বিস্তৃত মুখ বেদান করে আগন্তুক হাঙরকে অবশ্যই দেখাতো। সে মুখটা হাঁ করে অবশ্যই হচ্ছে বাঘা থ্যাবড়াকে দেখাতো। সেও প্রাচীন বয়স সুলভ অভিজ্ঞতা সহকারে চ্যাং মাছের ইত্তি কুঁজো ভেটকির ফিলে ঝিনুকের ঠান্ডা সরুয়া মানে ঝিনুকের ঠান্ডা রস ইত্যাদি সমুদ্র যে মহৌষধি কোনো না কোনো একটা ব্যবহারের উপদিত, অথবা থাবড়া বাঁকাকে বলতো তোমার এই মুখে লেগেছে এর জন্য সমুদ্রে যেসব ওষুধগুলো পাওয়া যায় সেগুলো কি না চ্যাং মাছের পিত্তি, কুঁজো ভেটকি পিলে অথবা ঝিনুকের ঠান্ডা সরুয়া মানে কি ঝিনুকের হচ্ছে রস, এইগুলো মহৌষধি লাগাবার উপদেশ দিত। কিন্তু যখন ওসব কিছুই হলো না, তখন হয় হাঙর অত্যন্ত ভাষা, হাঙরের ভাষা অত্যন্ত অভাব, এই হাঙরের ভাষার অভাব, নতুবা ভাষা আছে কিন্তু জলের মধ্যকার পাওয়া চলে না। যখন বাঘা থ্যাবড়াকে যখন কিছুই বলল না, তখন লেখক মনে করছে যে হাঙরের কোনো ভাষা নেই, সেই জন্য সতর্ক করে দিতে, অথবা জলের মধ্যে হয়তো বলতে পারছে না। কিন্তু অতএব যতদিন কোনো প্রকার হাঙুরে অক্ষর আবিষ্কার হচ্ছে, ততদিন এ ভাষার ব্যবহার কেমন করে হয়, অথবা বাঘা মানুষ ঘেঁষা হয়ে মানুষের ধাত পেয়েছে, অথবা বাঘা মানুষ ঘেঁষা হয়ে মানুষের ধাত, বা হাঙর কি ভাষায় কথা বলছে সে ভাষা আমরা জানি না, অথবা বাঘা মানুষ ঘেঁষা হয়ে মানুষের ধাত পেয়েছে কেমন, অথবা যে ওই থ্যাবড়া আসলে খবর কিছুই না বলে মুচকে হাসে, ভালো আছো তো হে বলে সরে গেল, আমি তো একাই ঠুকবো, অথবা বাঘা বলছে যে মানুষের ভাষা, মানুষ অনেক সময় বদমাইশি করে যে আমি একা, আমার কষ্ট হয়েছে, আমার দাঁতে চোয়ালে ঘা লেগেছে, আঘাত লেগেছে, আমি একা থাকবো, তুমিও যাও, তুমি গিয়ে ওই মাংস খাবার লোকে সুস্বাদু মাংস খাবার লোকে দাঁতে চোয়ালে আঘাত সহ্য করে আসো, এই কথা তো বদমাইশি করছে। আগে যান ভগীরথ শঙ্খ বাজিয়ে, পাছু পাছু যান গঙ্গা, ভগীরথের গঙ্গা কাহিনী, সগর রাজার 60,000 পুত্র জীবন ফিরে পাওয়ার জন্য ভগীরথ হিমালয় পর্বতে তপস্যা করেছিলেন, তপস্যায় শিবকে তুষ্ট করে শিবের জটা থেকে গঙ্গাকে নিয়ে এসেছিলেন, এনে সগর রাজার 60,000 পুত্রকে বাঁচিয়ে তুলেছিলেন। সেই ভগীরথের গঙ্গায়নের কাহিনী লেখক এখানে বর্ণনা করছে। শঙ্করধ্বনি তো শোনা যায় না, কিন্তু আগে আগে চলেছে পাইলট ফিস, যেমন হাঙরের আগে আগে পাইলট ফিস যায়, পাইলট ফিস আর পিছু পিছু প্রকাণ্ড শরীর নাড়িয়ে আসছে থ্যাবড়া, আর প্রকাণ্ড
শরীর নাড়িয়ে থ্যাবড়া আসছে, আগে আগে চলেছে পাইলটকে, সেইটাকে লেখক মনে করেছেন যেন গঙ্গার আগে ভগীরথ শঙ্খ বাজি বাজি আসছে আর গঙ্গা পিছু পিছু আসছে, সেই পৌরাণিক কাহিনী বর্ণনা করেছেন। তার আশেপাশে নৃত্য করছে হাঙরচো সমাজ, তার আশেপাশে হাঙরচো সমাজ নৃত্য করছে। আহা, লক্ষ্মী ছাড়া যায়, 10 হাত দরিয়ার উপর ঠিক ঠিক করছে, তেল ভাসছে আর খুশবু কত দূর ছুটছে, তাই থ্যাপড়া আই বলতে পারে। 10 হাত নৌকা সমুদ্রে, কত দূর থেকে সেই গন্ধ আসছে এবং শুনতে পারে, এবং তাই বলছে যে এই গন্ধ বা এই সুন্দর মাংসের যে গন্ধ সেটা কি ছাড়া যায়। তার উপর সে কি দৃশ্য, সাদা লাল জর্দা এক জায়গায়, তার উপরে সাদা লাল বিভিন্ন রকমের রং দেখা যাচ্ছে। আসল ইংরেজি শুয়োরের মাংস, কালো প্রকাণ্ড বঁড়শির ধারে বাঁধা, জলের উপরে রং বেরঙের গোপী মন্ডল মধ্যস্থ কৃষ্ণের ন্যায় দোলা খাচ্ছে। এখানে যে লাল সমুদ্র মাংস, মসি দিয়ে গাঁথা, কালো মসি দিয়ে গাঁথা, আর সমুদ্রের জলের উপরে দোলা খাচ্ছে, সেই দৃশ্যটাকে লেখক মনে করেছে বা বর্ণনা করেছে পৌরাণিক কাহিনী। যেমন শ্রীকৃষ্ণ গোপীদের মাঝখানে যেমন গোপী লীলা করছে, সেই রকম যেন এখানে বর্ষিতে গাঁথা মাংস যেন সেই রকম যেন গোপী লীলা করছে বলে লেখকের মনে হচ্ছে। এসব চুপ নেড়ো, এসব চুপ নড়ো চড়ো না, আর দেখো তাড়াতাড়ি করো না, মদ্দা কাছির কাছে থেকো, ওই বড়শির কাছে ধরছে, কাছে কাছে ধরছে, টোপটা মুখে নিয়ে নেড়ে ছেড়ে দেখছে, দেখুন চুপ চুপ, এইবার চিত হলো, ওই যে আড়ে গিলেছে, আস্তে আস্তে থাবড়া এগিয়ে আসছে এবং মশিটা গিলবার চেষ্টা করছে, সেখানে লেখক বর্ণনা করছে। চুপ গিলতে দাও। তখন থাবড়া অবসর কমে ঘাড় অবসর কমে আড় হয়ে টোপ দুরস্ত করে, যেমন চলে যাবে, অমনি পড়লো টান, যেই মাংসটাকে গিলে চলে যাবে অমনি টান পড়লো। বিস্ত থাবড়া মুখ ঝেড়ে চাইলে সেটাকে ফেলে দিতে, উল্টো উৎপত্তি। তখন মুখ ছেড়ে ওই যে মশি মুখে গেঁথে গেছে সেটাকে ছেড়ে ফেলতে চাইবে, কিন্তু উল্টো উৎপত্তি হলো কি, মশি গেল বিঁধে, মশি তার চোয়ালে গেঁথে গেল, তার উপরে ছেলে বুড়ো জোয়ান ডে টান, কাছি ধরে টান দে, ওই হাঙরের মাথাটা জল ছাড়িয়ে উঠলো, টান ভাই টান, এবারে কাছি ধরে টান দিচ্ছে, হাঙরের মাথাটা আস্তে আস্তে জল ছেড়ে উপরে উঠছে, ওই যে প্রায় আধখানা হাঙর জলের ওপরে, বা কি মুখ, ওই যে সবটা মুখ, ওই যে সবটাই মুখ আর গাল, হে টান, এই সবটাই জল ছাড়িয়েছে, এই যে মশিটা বিধিয়েছে ঠোঁট, এফোড় ওফোড়, টান, থাম থাম, ও আরো পুলিশ ও মাঝি ওর লেজের দিকে একটা দড়ি বেঁধে দাও তো, নইলে যে এত বড় জানোয়ারের টেনে তোলা যাবে না। আরো পুলিশ মাঝিদের বলা হয়েছে যে হাঁটটা উপর উঠছে, তার লেজের দিকে দড়ি বেঁধে দাও, এবারে দড়ি বাঁধতে থাকলে লেজের দিকে দড়ি বেঁধে দিলে আস্তে আস্তে টেনে তোলা যাবে। সবাই সাবধান হয়ে ভাই, ওই লেজের ঝাপটায় ঘোড়ার ঠ্যাং ভেঙে যায়। হাওড়ের লেজে প্রচন্ড শক্ত, এত শক্ত যে ঘোড়ার ঠ্যাং পর্যন্ত ভেঙে যায় লেজের ঝাপটায়। আবার টান, ওই ভারী হে, ও মা ও কি, তাই তো হে, হাঙরের পেটের নিচের দিক দিয়ে ও ঝুলছে কি, ও যে নাড়ি ভুঁড়ি, নিজের ভারে নিজের নাড়ি ভুঁড়ি বেরুলো যে, যাক ওটা কেটে দাও, জলে পড়ুক, বোঝ কমুক, টান ভাই টান, ওই যে রক্তের ফোয়ারা হে, রক্ত চারিদিকে প্রচন্ড বেগে রক্ত বেরোচ্ছে, আর কাপড়ের মায়া করলে চলবে না, টান, ওই এলো, এবার জাহাজের ওপরে ফেলো, ভাই হুঁশিয়ার, খুব হুঁশিয়ার, তেড়ে এক কামড়ে একটা হাড়, একটা হাত, ও আর একটা ল্যাজ, সাবধান, তেড়ে আবার কামড়াতে পারে, ওই জন্য বলছে সবাইকে সাবধান করে দিচ্ছে। এইবার দড়ি ছাড়, ধুফ বাবা, কি হাঙর, কি ধাপাত করে জাহাজের উপরে পড়লো, মানে প্রকাণ্ড হাঙর জাহাজের উপর ফেললো, সেই শব্দ হচ্ছে, সেটাকে বলা হচ্ছে।
সাবধানে, মার নাই, ওই কড়ি কাঠখানা দিয়ে ওর মাথায় মারো। ওয়ে ফৌজি ম্যান, ওয়ে সেপাই লোক, হ্যাঁ ও তোমারই কাজ তো বটে। রক্ত রক্ত মাখা গায়ে কাপড়ে ফৌজি যাত্রী, হ্যাঁ কড়ি কাটে উঠে দুম দুম দিতে লাগলো হাঙরের মাথায়। আর মেয়েরা আহা কি নিষ্ঠুর, মেরো না বলে চিৎকার করতে লাগলো ফৌজি হাঙরের মাথায় কড়ি কাঠ দিয়ে মারতে লাগলো। মেয়েরা পাশ থেকে বলছে নিষ্ঠুর আর মেরো না, অথচ দেখতেও ছাড়বে না, অথচ হাঙরকে দেখতেও তারা ছাড়বে না, নিষ্ঠুর বলছে। আর এদিকে হাঙরকে দেখার জন্য উৎসাহিত হয়ে ছুটে আসছে। তারপর সে বিভৎস কাণ্ড এইখানে বিরাম হোক। কেমন করে সে হাঙরের পেট চেরা হলো, কেমন করে রক্তের নদী বইতে লাগলো, কেমন করে কেমন যে হাঙর ছিন্ন অস্ত ভিন্ন দেহ ছিন্ন হৃদয় হয়েও কতক্ষণ কাঁপতে লাগলো, নড়তে লাগলো, কেমন করে তার পেট থেকে অস্থি চর্ম মাংস কাঠ টুকরো টুকরো রাস বেরোলো, সব কথা থাক। এই পর্যন্ত যে সেই দিন আমরা খাওয়া দাওয়া দফা মাটি হয়ে গিয়েছিল, সব জিনিসেই সেই হাঙরের গন্ধ বোধ হতে লাগলো। সেদিন এই হাঙরের রক্ত, হাঙরের মাংস থেকেই খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছিল, সব জিনিসের মধ্যে যেন হাঙরের গন্ধ লাগলো। সুয়েজ খাল খাত স্থাপত্যের এক অদ্ভুত নিদর্শন। সুয়েজ খাল হচ্ছে, খাত মানে গর্ত খননের একটা মানে স্থাপত্য শিল্পের একটা অদ্ভুত নিদর্শন। ফার্ডিনেন্ড লোয়েন্স নামক এক ফরাসি স্থপতি মানে ভাস্কর্য শিল্পী এই খাল খনন করেন, সুয়েজ খাল খনন করেন কে? ফার্ডিনেন্ড লয়েন্স নামে এক ফরাসি ভাস্কর্য শিল্পী। ভূমধ্যসাগর আর লোহিত সাগরের সংযোগ হয়ে ইউরোপে আর ভারতবর্ষের মধ্যে ব্যবসা বাণিজ্যের অত্যন্ত সুবিধা হয়েছে। ভূমধ্যসাগর আর লোহিত সাগর কে সংযোগ ঘটিয়েছে সুয়েজ খাল, তারপরে ইউরোপের সঙ্গে ভারতবর্ষের ব্যবসা বাণিজ্যে খুব সুবিধা হয়েছে। মানব জাতির উন্নতির বর্তমান অবস্থার জন্য যতগুলি কারণ প্রাচীন কাল থেকে কাজ করছে, তার মধ্যে বোধহয় ভারতের বাণিজ্য সর্বপ্রধান। মানব জাতির উন্নতির জন্য যে সকল কারণ প্রাচীন কাল থেকে কাজ করছে, তার মধ্যে ভারতবর্ষের বাণিজ্য একটি অন্যতম বিষয়। অনাদিকাল হতে উর্বরতা আর বাণিজ্য শিল্পে ভারতের মতো দেশ কি আর আছে? প্রাচীন কাল থেকে অনাদিকাল মানে এই প্রাচীন কাল থেকে ভারতবর্ষে উর্বর ভূমি আর ব্যবসা বাণিজ্যে এত উন্নত দেশ পৃথিবীতে আর নেই। দুনিয়ায় যত সুতির কাপড়, তুলা, পাট, নীল, লাক্ষা, চাল, হিরে, মতি ইত্যাদির ব্যবহার 100 বছর আগে পর্যন্ত ছিল, এই সমস্ত ভারতবর্ষ হতে দুনিয়ায় যত কি কাঠ, তুলা, লাক্ষা, নীল, হিরে যাবতীয় 100 বছর আগে পর্যন্ত সমস্ত ভারতবর্ষ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে সাপ্লাই হতো। তাছাড়া উৎকৃষ্ট রেশমি, পশমিনা, কিং খাপ ইত্যাদি এদেশের মতো কোথাও হতো না। এছাড়া উৎকৃষ্ট রেশমের বিভিন্ন ধরনের কাপড় চোপড় এই ভারতবর্ষের মতো আর পৃথিবীর কোথাও পাওয়া যেত না। লবঙ্গ, এলাচ, জায়ফল, এলাচ, মরিচ, জায়ফল, জায়ত্রী প্রভৃতি নানা মশলা স্থানও ভারতবর্ষে। লবঙ্গ, এলাচ, জায়ফল, জায়ত্রী বিভিন্ন মশলাও ভারতবর্ষ থেকেই পাওয়া যেত। কাজে অতি প্রাচীন কাল হতে যে দেশ যখন সভ্য হতো, তখন এই সকল জিনিসের জন্য ভারতের উপরে নির্ভর। তাই অতি প্রাচীন কাল থেকে যে দেশ যত সভ্য হতো, আধুনিক হতো, তারা এই জায়ফল, জায়ত্রী থেকে শুরু করে বিভিন্ন উন্নত জিনিসপত্র জন্য তারা ভারতবর্ষের উপরে নির্ভরশীল থাকতো। এই বাণিজ্য দুটি প্রধান ধারায় চলত। একটা ডাঙা পথে আফগান ইরান দেশ হয়ে, আর একটা জলপথে রেড সি হয়ে। একটা ভারতবর্ষের বাণিজ্য দুই ধারায় চলতো, একটা ডাঙা পথে আফগানিস্তান ইরান দিয়ে ইউরোপে যেত, আর একটা হচ্ছে রেড সি দিয়ে লোহিত সাগর দিয়ে জলপথে বাণিজ্য চলত। সিকিন্দার শাহ ইরান বিজয়ের পর নিয়াকুস নামক সেনাপতিকে জলপথে সিন্ধু নদের মুখ হয়ে সমুদ্র পার হয়ে লোহিত সমুদ্র দিয়ে রাস্তা দেখতে পাঠান সিকিন্দার শাহ বলতে এখানে শান্ত আলেকজান্ডারকে বোঝানো হয়েছে। তিনি ইরান জয়ের পরে তার সেনাপতিকে বলেছিলেন সিন্ধু মুখ দিয়ে লোহিত
ক্যাসপিয়ান সাগরে যাওয়ার যে রাস্তা সেটা জানার জন্য। ব্যাবিলন, ইরান, গ্রিস, রোম প্রভৃতি প্রাচীন দেশের ঐশ্বর্য যে কত পরিমাণে ভারতবর্ষের বাণিজ্যের উপরে নির্ভর করত তা অনেকে জানে না। ব্যাবিলন, গ্রিস, মিশর, রোমের যে বাণিজ্য তা ভারতীয় পণ্যের উপরে নির্ভর করত তা প্রাচীনকাল থেকে কেউ জানতো, অনেকেই জানতো না। রোম ধ্বংসের পর মুসলমানি, বগদাদ মানে হচ্ছে বাগদাদ, ইতালি, জিনিস ও জেনোয়া ভারতীয় বাণিজ্যের প্রধান পাশ্চাত্য কেন্দ্র ছিল। রোমের ধ্বংসের পরে বাগদাদ, ভেনিস, ইতালি বিভিন্ন শহর, সেই সব জায়গায় যে পাশ্চাত্য বাণিজ্য যে আমদানি রপ্তানির কেন্দ্র ছিল সেগুলো ভারত থেকেই যেত। যখন তুর্কেরা রোম সাম্রাজ্য দখল করে ইতালিদের ভারতের বাণিজ্য রাস্তা বন্ধ করে দিল, তখন জেনোয়া নিবাসী কলম্বাস আটলান্টিক পার হয়ে ভারতে আসার নতুন রাস্তা বার করার চেষ্টা করলেন। কলম্বাস সম্পর্কে তোমরা জানো, কলম্বাস হচ্ছে ভারতে আসার সমুদ্র পথ আবিষ্কার করেছিলেন। আমেরিকা মালদ্বীপের আবিষ্কার এবং আমেরিকা মালদ্বীপে আবিষ্কার হলো। আমেরিকায় পৌঁছে কলম্বাস ভ্রম হয়েছিল যে এ ভারতবর্ষ নয়। আমেরিকায় যে কলম্বাস পৌঁছে এসেছিলেন, গিয়ে আমেরিকা আবিষ্কার করেন, সেটা কোথাও মনে করেছিলেন যেটা ভারতবর্ষ, কিন্তু সেটা ছিল ভারতবর্ষ নয়। এই জন্য আমেরিকার আদিম নিবাসীদের এখনো ইন্ডিয়ান নামে অভিহিত, এই জন্য আমেরিকার প্রাচীন অধিবাসীদের ইন্ডিয়া বলা হয়ে থাকে। বেদে সিন্ধু নদে সিন্ধু, ইন্দু এই দুই নামই পাওয়া যায়। ইরানীয়রা তাকে হিন্দু, গ্রিসের ইন্ডুস করে তুললেন, তাই থেকে ইন্ডিয়ান। তাহলে ইন্ডিয়ান নামটা গেছে বেদে, সিন্ধু থেকে হিন্দু, তার দুটি নাম পাওয়া যায়, সিন্ধু বা ইন্দু, এবং সেই সিন্ধু ইরানীয়রা তাকে হিন্দু, গ্রিকরা তাকে ইন্ডুস করে তুললেন, তা থেকে ইন্ডিয়ান শব্দটি এসছে। মুসলমান ধর্মের অদ্ভুতয়ে হিন্দু দাঁড়ালো কালা যেমন নেটিভ, তারপরে মুসলমান সম্প্রদায় যখন ভারতবর্ষ আক্রমণ করলো, আস্তে আস্তে হিন্দু ধর্মের অস্তিত্ব বিলোপ করতে লাগলো। এদিকে পর্তুগিজরা ভারতের নতুন পথ আফ্রিকা বেড়ে আবিষ্কার করলেন। এদিকে পর্তুগিজরাও ভারতের নতুন বাণিজ্য পথ আবিষ্কার করে ফেলল। লক্ষ্মী পর্তুগালের উপরে সদয়া হলেন। ভারতের লক্ষ্মী পর্তুগালের উপরে সদয়া হলেন, মানে ভারতের সঙ্গে পর্তুগিজদের ব্যবসা বাণিজ্য প্রচন্ড ভাবে বেড়ে গেছিল। পরে ফরাসি, ওলন্দাজ, দিনেমার, ইংরেজ, পরে ফরাসি, ওলন্দাজ, দিনেমার, ইংরেজদের সঙ্গে ভারতের বাণিজ্য গড়ে ওঠে। ইংরেজের ঘরে ভারতের বাণিজ্য, রাজস্ব সমস্তই। তাই ইংরেজ এখন সকলের উপরে বড় জাত। ইংরেজদের যত উন্নতি, ভারত থেকে প্রচুর পরিমাণে রাজস্ব এবং ধন সম্পদ বা বাণিজ্য সম্পদ নিয়ে ইংরেজ আজকে পৃথিবীর সবচেয়ে উন্নত জাতিতে পরিণত হয়েছিল। তখন আমেরিকা প্রভৃতি দেশে ভারতের জিনিসপত্র অনেক স্থলে ভারত অপেক্ষা উত্তম হচ্ছে। এখন কি আমেরিকা প্রভৃতি দেশে ভারতের থেকে অনেক উন্নত জিনিসপত্র আবিষ্কার হয়েছে, তাই ভারতের আর তত কদর নাই, তাই ভারতের জিনিসপত্রের কদর অনেক কমে গেছে। এক কথা, ইউরোপীরা স্বীকার করতে চায় না ভারত নেটিভ পূর্ণ, ভারত যে তাদের ধন সভ্যতার প্রধান সহায়ক ও সম্বল, সে কথা মানতে চায় না, বুঝতে চায় না। এখন ইউরোপীরা স্বীকার করতে চায় না যে নেটিভ পূর্ণ ভারত একসময় তাদের ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্রস্থল ছিল, এবং ভারত থেকে জিনিসপত্র গিয়ে তাদের ব্যবসা বাণিজ্য বা উন্নতি বা সভ্যতা বিকাশের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ স্বীকার করতে চায় না বা বুঝতে চায় না। আমরাও বুঝবো, আমরাও বোঝাতে কি ছাড়বো, ভেবে দেখো কথাটা কি। এই যারা চাষাভূষ তাঁতি জোলা ভারতের নগণ্য মানুষ, বিজাতি বিজিত, স্বজাতি নিন্দিত ছোট জাত, তারাই আবহমান কাল নীরবে কাজ ছেড়ে যাচ্ছে। তাদের পারিশ্রমিক এই পরিশ্রম ফলও তারা পাচ্ছে না। সেই প্রাচীনকাল থেকে চাষাভূষ জেলে মাঝি যারা সারা জীবন ধরে কাজ করে যাচ্ছে,
তারা তাদের যথাযথ পরিশ্রমের ফল তারা পায় না। ধীরে ধীরে প্রাকৃতিক নিয়মে দুনিয়ার সব পরিবর্তন হচ্ছে, দেশ সভ্যতা প্রাধান্য উলট পালট হয়ে যাচ্ছে। ধীরে ধীরে প্রাকৃতিক নিয়মে কিন্তু সবকিছু পরিবর্তন হচ্ছে, দেশ সভ্যতা সব পরিবর্তন হচ্ছে, কিন্তু শ্রমজীবী মানুষদের কোনো পরিবর্তন নেই। তারা এখনো সেই নিজেদের মতো শুধু শ্রম দিয়ে যাচ্ছে, তাদের অবস্থার কোনো উন্নতি হয়নি। সেই কথা লেখক বলেছে। হে ভারতের শ্রমজীবী, তোমরা নীরব অনবরত নিন্দিত পরিশ্রমে ফলস্বরূপ বালি, ইরান, আলেকজান্দ্রিয়া, এই বাবিল, ইরান, আলেকজান্দ্রিয়া, গ্রিস, রোম, ভেনিস, জানোয়া, বগদাদ, সমরকন্দ, স্পেন, পর্তুগাল, ফরাসি, ডেনমার্ক, ওলন্দাজ, ইংরেজ, সমন্বয়, আধিপত্য, ঐশ্বর্য। হে ভারতের শ্রমজীবী, তোমাদের উৎকৃষ্ট জিনিস বা তোমাদের উৎপন্ন জিনিস এক সময় গ্রিক, রোম, ভেনিস, বগদাদ, স্পেন, পর্তুগাল সমস্ত ইংল্যান্ডের সমস্ত ঐশ্বর্য বিরাজ করত। আর তুমি কে ভাবে তোমার কথা, কিন্তু তার আজকের সেই সব দেশ উন্নত হয়ে গেছে, কিন্তু তোমাদের কথা কেউ ভাবে না। তোমরা সেই অবহেলিত নিপীড়িত রয়েছ। স্বামীজি তোমাদের পিতৃপুরুষের দুখানা দর্শন লিখেছেন, একখানা কাব্য বানিয়েছেন, 10টা মন্দির করেছেন। তোমাদের ডাকের চোটে গগন ফাটছে, আর যাদের রুধিস্রাপে মনুষ্য জাতি যা কিছু উন্নতি, তাদের গুণগান কে করে? বলছেন যে আমাদের এই পিতৃপুরুষরা 10খানা কাব্য বানিয়েছে, 10টা মন্দির বানিয়েছে, এবং তাদের হাঁক ডাকে আকাশ ফেটেছে। কিন্তু এই যে মানুষ জাতির উন্নতির জন্য যারা সারা জীবন পরিশ্রম করে গেছে, সেই শ্রমজীবী মানুষদের গুণগান কেউ করে না। লোকজয়ী ধর্মবীর, রণবীর, কাব্যবীর সকলের চোখের উপরে, সকলের পূজ্য, কিন্তু কেউ সেখানে দেখে না। কিন্তু যে লোকজয়ী ধর্মবীর, রণবীর, কাব্যবীর সকলের চোখের উপরে এই যে শ্রমজীবী মানুষরাই পড়ে রয়েছে, শ্রমজীবী মানুষদের উন্নতির কথা, শ্রমজীবী মানুষদের জীবনযাপনের কথা, কিন্তু কেউই ভাবে না। কেউ বা যেখানে একটা বাহবা দেয় না, কেউ বা এই শ্রমজীবী মানুষদের কাজের জন্য বাহবা দেয় না। যেখানে সকলে ঘৃণা করে, সেখানে বাস করে অপার সহিষ্ণুতা, অনন্ত প্রীতি ও নির্ভীক কার্যকারিতা। ওদেরকে সবাই ঘৃণা করে। এরা পরম সহিষ্ণুতা, নির্ভীকতার মধ্য দিয়ে এরা আজও বেঁচে রয়েছে। আমাদের গরিবরা ঘর দুয়ারে দিন রাত যে মুখ বুজে কর্তব্য করে যাচ্ছে, তাতে কি বীরত্ব নাই? এই গরিব মানুষরা দিন রাত চোখ বুজে তাদের কর্তব্য কাজ করছে, তাদের বীরত্ব নেই? বড় কাজ বড় কাজ হাতে এলে অনেকে বীর হয়। 10,000 লোকের বাহবার সামনে কাপুরুষ অক্লেশে কান দেয়। ঘোর স্বার্থপরতা নিষ্কাম হয়, কিন্তু অতি ক্ষুদ্র কার্যে সকলের অজান্তে যিনি এই নিঃস্বার্থ কর্তব্য পরায়ণতা দেখান, তিনিই ধন্য। সে তোমরা ভারতের চিরপদদলিত শ্রমজীবী, তোমাদের প্রণাম। যে বলছেন যে বড় কাজ হাতে হেলে অনেকে বীর হয়, 10,000 লোকে বাহবায় কাপুরুষ মহান হয়ে যায়, স্বার্থপর ও আবার নিষ্কাম হয়। কিন্তু মানুষের অজান্তে চিরকাল যে শ্রমজীবী মানুষরা কাজ করে চলেছে, তাদেরকে কেউ খোঁজ রাখে না। তারা সেই চিরপদদলিত কবিতাদেরকে বাহবা জানিয়েছেন, বা তাদেরকে এই নিঃস্বার্থ কার্যকলাপকে সম্মান জানিয়েছেন, তাদের প্রণাম জানিয়েছেন। ওই সুয়েজ খাল অতি প্রাচীন জিনিস। প্রাচীন মিশরে ফেরো বাদশাহের সময় কতকগুলি লবণাম্বু জলা খাদের দ্বারা সংযুক্ত করে উভয় সমুদ্রপর্শী এক খাত তৈরি হয়। প্রাচীনকাল থেকে যে সুয়েজ খাল তৈরি হয়েছে তার বর্ণনা করা হয়েছে। মিশরে রোম রাজ্যের শাসনকালে মধ্যে এই খাত মুক্ত করার চেষ্টা করা হয়। বালি জমে যেত, এই খাত হচ্ছে মুক্ত করার চেষ্টা করা হয়। পরে মুসলমান সেনাপতি আমরু নিসর বিজয় করে
হ্যাঁ মুসলমান সেনাপতি কি আমরু হ্যাঁ মিশর বিজয় করে এই খাদের বালুকা উদ্ধার করে অঙ্গ প্রত্যঙ্গ বদলে এক প্রকার নতুন করে তোলেন এবং তারপরে কি আমরু হ্যাঁ বালি টালি সরিয়ে অঙ্গ প্রত্যঙ্গ নতুন করে হ্যাঁ সুয়েজ খালটাকে আবার গঠন করেন। তারপরে বড় কিছুই ঘটেনি। সুলতান তুরস্ক সুলতানের প্রতিনিধি মিশর হ্যাঁ খেতিব ইসমাইলের ফরাসিদের হ্যাঁ সুয়েজ খাল অতি প্রাচীন নিদর্শন। প্রাচীন মিশরের ফেরো বাদশাহদের সময় কতগুলি লম্বা লম্বু জলাখাদের দ্বারা সংযুক্ত করে উভয় সমুদ্রপর্শী এক খাত তৈরি হয়। প্রাচীন মিশরের ফেরো হ্যাঁ বাদশাহের সময় কতগুলি লবলম্ব মানে লবণযুক্ত খাত একত্রিত করে এই খাল তৈরি হয়। মিজরে রোম রাজ্যে শাসনকালে মধ্যেও এই খাত যুক্ত করার চেষ্টা করে মিশরে রোম রাজ্যের শাসনকালে এই খাত যুক্ত করার চেষ্টা করা হয়। পরে মুসলমান সেনাপতি অমরু মিশর বিজয় করে এই খাদের বালুকা উদ্ধার ও অঙ্গ প্রত্যঙ্গ বদলে এক নতুন করে তোলেন। পরে হ্যাঁ আমরু মিশর বিজয় করে এই খালকে আবার নতুন করে পুনরুদ্ধার করেন। তারপর আর কেউ কিছুই করেনি। তুরস্ক সুলতানের প্রতিনিধি মিশর খেদিব ইসমাইলের ফরাসি পরামর্শে অধিকাংশ ফরাসি অর্থে এই খাল খনন করা হয়। তারপরে কি করে তুরস্ক সুলতান হ্যাঁ খেদিব ইসমাইলের ফরাসিদের পরামর্শে এই খালের জন্য অর্থ বরাদ্দ করে এবং খাল খনন করেন। এই খালের মুশকিল হচ্ছে যে মরুভূমির মধ্যে দিয়ে যাওয়ার সময় কোনো বালিতে পড়ে যায়। এই খালের কিছু মুশকিল হচ্ছে মরুভূমির মধ্যে দিয়ে গিয়েছে, তাই যাওয়ার সময় মাঝে মাঝে বালিতে ভরে যায়। এই খালের মধ্যে বড় বাণিজ্য জাহাজ একখানি একেবারে যেতে পারে। হ্যাঁ একটা বড় বাণিজ্য জাহাজ একবার যেতে পারে। শুনেছি অতি বৃহৎ রণতরী বা বাণিজ্য জাহাজ একেবারেই যেতে পারে না। অতি বৃহৎ বাণিজ্য জাহাজ বা রণতরী এর মধ্যে দিয়ে যেতে পারে না। এখন একখানি জাহাজ যাচ্ছে আর একখানি জাহাজ আসছে, এই দুইয়ের মধ্যে সংঘাত উপস্থিত হতে পারে। এই জন্য মস্ত খালটিকে কতগুলি ভাগে বিভক্ত করা হয়েছে এবং প্রত্যেক ভাগের দুমুখে কতকটা স্থান এমন প্রশস্ত করে দেওয়া হয়েছে যাতে 2-3খানি জাহাজ একত্রে থাকতে পারে। এই খালকে কতগুলি ভাগে ভাগ করা হয়েছে করে এক এক জায়গায় এমন ভাবে প্রশস্ত করা হয়েছে যাতে 2-3খানি জাহাজ পরপর থাকতে পারে। ভূমধ্যসাগরের প্রধান অফিস প্রত্যেক বিভাগে রেল স্টেশনের মতো, অর্থাৎ যেমন সিঙ্গেল রেল লাইনে দেখা যায় যে যেখানে ক্রসিং হয় সেখানে 2টো রেল বা 3টে রেল পাশাপাশি দাঁড়াতে পারে। হ্যাঁ তারপর বাকি লাইনগুলো সিঙ্গেল লাইন, তাই খালেরও সেই রকম করা হয়েছে। যেখানে ওই অফিস করা হয়েছে সেখানে মুখটাকে প্রশস্ত করা হয়েছে করে একটা জাহাজ ছিল আর একটা জাহাজ অন্য দিক থেকে এলো, এসে এখান দিয়ে এক ক্রসিং হবে, হয়ে এগিয়ে যাবে। পরস্পর মাঝখানে হঠাৎ দেখা হয়ে গেলে তাহলে তারা পরস্পর ক্রসিং করতে পারবে না। এই জন্য এইভাবে ছোট ছোট বিভাগ করে নেওয়া হয়েছে। সেই প্রধান অফিসে জাহাজটি খালে প্রবেশ করা মাত্রই ক্রমাগত তার খবর যেতে থাকে, কখনই আসছে কখনই যাচ্ছে এবং প্রতি মুহূর্তে তারা কে কোথায় তা খবর যাচ্ছে এবং একটি বড় নকশা উপর চিহ্নিত হচ্ছে। জাহাজটা কত দূর যাচ্ছে, কোনখানে যাচ্ছে, কতক্ষণে পৌঁছাবে এবং সমস্ত খবরাখবর দেয়া হচ্ছে। একখানি সামনে যদি আরেকখানি আসে, এই জন্য স্টেশনে হুকুম না পেলে এক স্টেশন পর্যন্ত জাহাজ আর এক স্টেশন পর্যন্ত জাহাজ যেতে পারে না। এক স্টেশন থেকে আর এক স্টেশনে জাহাজ যেতে গেলে এই স্টেশন থেকে ওই স্টেশনে সিগন্যাল না পেলে বা হুকুম না পেলে যেতে পারবে না। সুয়েজ খাল এখন ফরাসিদের হাতে। যদিও কোম্পানির অধিকাংশ শেয়ার এখন ইংরেজদের, তথাপি সমস্ত কার্য ফরাসিরা করে। এটা রাজনৈতিক মীমাংসা। অধিকাংশ শেয়ার ইংরেজদের হাতে হলেও কিন্তু সমস্ত কার্যকলাপ ফরাসিরা করে। এটাই হচ্ছে এটা রাজনৈতিক মীমাংসা। আজকে এই পর্যন্ত শেষ হলো, প্রবন্ধটি পড়া শেষ হলো। এবার কিছু প্রশ্ন উত্তর দেবো, তোমরা সেগুলি মন দিয়ে শোনো বা দেখো।